রাইয়ের হারিয়ে যাওয়ার ৫ বছর পেরিয়ে যাওয়ার পর এবার স্রোতের কোল আলো করে ছেলে সন্তান হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা রাইয়ের হারিয়ে যাওয়ার এই বাস্তবতাটাকে মেনে নিয়ে অবশেষে যখন স্রোতের জীবন অনেকটা পরিবর্তন চলে আসে, অন্যদিকে যখন স্রোতের কোল আলো করে স্রোতের জীবনে ছেলে সন্তান আসে, ঠিক সেই মুহূর্তে স্রোত ও ছেলে সন্তানকে প্রতিনিয়তই রাই দিদিভাই সম্পর্কে বলতে থাকে এবং বলতে থাকে যে জানিস তা এখন হয়তো বা তুই অনেকটাই ছোটো, তাই হয়তো বা তুই বুঝতে পারবি না, কিন্তু তুই খুব ভাগ্যবান হতিস যদি তুই একবার তোর বড় মাসি ভালোবাসাটা পেতিস, সে মায়ের মতন তোকে আগলে রাখতো। আমি তো তোকে তার কোলে তুলে দিলেই একদম সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হয়ে যেতে পারতাম, কারণ তার শিক্ষায় তুই যদি শিক্ষিত হতিস না, তুই যদি মানুষের মতন মানুষ হতিস না, তাহলে আমি গর্ব করে বলতে পারতাম যে না তুই আমার ছেলে। কারণ আমার রাই দিদিভাই এমন একজন মানুষ ছিল যে কিনা আমার লাইফে আমার আইডল ছিল, যাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি, তার শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি। অথচ আজ দেখ সে আমাদের থেকে এতটাই দূরে চলে গিয়েছে যে তাকে এখন তার সঙ্গে একদ্বন্দ্ব কথা বলাটা আমার জন্য এতটাই মুশকিল হয়ে গিয়েছে যে আমি তাকে শুধু মনে মনেই একমাত্র মনে করতে পারি, তার সঙ্গে কথা বলাটাও আমার কাছে উপায় নেই। অন্যদিকে যখন সার্থক সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে আচ্ছা তুমি রোজই তো এরকম করে রাই দিদিভাইয়ের কথা মনে করো, অথচ রাই দিদিভাইকে কোনোদিনও তুমি তোমার সামনে আনতে পেরেছো, তাহলে স্রোত রোজ রোজ রাই দিদিভাইয়ের কথা ভেবে এরকম চোখের জল ফেললে কী হবে বলো তো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না, ভাবছিলাম যে আসলে আজকে যদি আমাদের জীবনে রাই দিদিভাই থাকতো, তাহলে রাই দিদিভাইয়ের কাঁধে আমি আমার সন্তানের সম্পূর্ণ দায়িত্ব তুলে দিয়ে আমি নিশ্চিন্তে আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে পারতাম। ঠিক সেই মুহূর্তে সার্থক বলে থাকে যে তা যা বলেছো, রাই দিদিভাই এমনই একজন মানুষ ছিল যে কিনা গোটা জীবন জুড়ে শুধু নিঃস্বার্থভাবে অন্যের জন্যই ভেবে গিয়েছে, এবং আজ যদি রাই দিদিভাই থাকতো তাহলে তো তুমি কি, আমি নিজেই আমার সন্তানকে রাই দিদিভাইয়ের কাছে দিয়ে নিশ্চিন্ত হয়ে আমি আমার কাজে জয়েন করতে পারতাম। কিন্তু এখানে তো আমাদের দুজনকেই কোনো না কোনোভাবে সময় বের করতে হয় আমাদের সন্তানের জন্য। অন্যদিকে যখন স্রোত বলতে থাকে যে জানো তো অনেকদিন ধরেই মায়ের কথা মনে পড়ছিল, যদি তুমি পারমিশন দাও তাহলে কি একবার আমি এবং আমার সন্তান দুজনে মিলে একটু মায়ের বাসা থেকে বেরিয়ে আসবো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তাহলে আবার আমাকে জিজ্ঞেস করে কী আছে। অন্যদিকে যখন স্রোত নিজের সন্তানকে নিয়ে ওর বাপের বাড়ি যায়, ঠিক সেই মুহূর্তে স্রোতের সন্তানকে দেখে রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে এবং আবেগ আপ্লুত হয়ে বলতে থাকে যে তুমি এসেছো, এরকম একজন নাতনি তো আমারও ছিল, কিন্তু যাকে কিনা আমরা হারিয়ে ফেলেছি। বিগত 5 বছরে কত কিছুই না আমরা হারিয়েছি, তাই না? কিন্তু তা সত্ত্বেও সেই হারানোটাকে এখনও আমরা বাস্তবে মেনে নিতে পারছি না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন স্রোত বলতে থাকে যে মা, যে আমাদের মাঝে নেই তাকে তো আমরা কোনো মতে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার কথা মনে করে তাকে আমরা আমাদের নিজেদের মধ্যে বাঁচিয়ে তো অন্তত রাখতে পারবো। অন্যদিকে যখন সেখানে নীলু চলে আসে এবং নীলুকে গর্ভ অবস্থায় দেখা মাত্র স্রোত বলতে থাকে যে দিদি ভাই তুই খুব শীঘ্রই আমাদেরকে সুখবর দিতে চলেছিস নাকি। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত সেখানে বলতে থাকে যে হ্যাঁ, তুমি খুব শীঘ্রই ছোটো মাসি হতে চলেছো। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে আমার জীবনে আনন্দের অভাব নেই, বলতে গেলে ঈশ্বর আমাকে ঝুলি ভরে আনন্দ দিয়েছে, কিন্তু তার শর্ত এর মাঝখানেও কেন যেন একটা ফাঁকা থেকে যায়। কেন জানি না, আমার মনে হয় যে সব কিছু পাওয়ার সত্ত্বেও ঈশ্বর আমাকে অনেক কিছু থেকেই বঞ্চিত রেখেছে, এবং আমার মেয়েটা আছে যদি বেঁচে থাকতো আমাদের মধ্যে কতই না আনন্দ পেত। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।